18 বছর বয়সে, এবং প্রত্যেক পুরুষকে 16 বছর বয়সে 1 থেকে 2 বছর ট্রেনিং দেয়। অর্থাৎ ইসরায়েলের প্রতিটি জনগণই কিন্তু তাদের সৈনিক। তো আমাদের এই 16 কোটি লোক যদি পর্যায়ক্রমে ট্রেনিং প্রাপ্ত হয়, যে কোনো ন্যাশনাল ক্রাইসিস আমরা 16 কোটি লোক দিয়ে যদি সেই ক্রাইসিসটা কমব্যাট করি, পৃথিবীর কোনো আর্মি আমাদের সাথে পারবে না। 54টি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেখানে আপার স্ট্রিমে বাদ দিয়ে পানিগুলো সংরক্ষণ করার কারণে আমাদের দেশে পানি কম আসছে। ডেফিনেটলি এই বিষয়ে আমাদের আন্তর্জাতিক মহলে ভয়েস রেজ করা উচিত এবং ডায়ালগ ওপেন করা উচিত। মাল্টিল্যাটারালিজম করতে হবে এখানে সকল স্টেকহোল্ডারকে নিয়ে। আরেকটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু, যেটি আমাদের দেশে সমাধান হচ্ছে না এবং ক্রমান্বয়ে বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যখন গণতন্ত্রের বিপর্যয় হয় তখন সার্বভৌমত্ব সংকটে পড়ে, তখন বাংলাদেশকে গার্বেজ হিসেবে ব্যবহার করা যায়। এবং আমরা অনেক মানবিকভাবেই রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, কিন্তু জিয়ার আমলে তো রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে ভাবে চাপিয়ে দেওয়া হয়নি। এরশাদ আমলে রোহিঙ্গা সমস্যা এভাবে চাপিয়ে দিতে পারেনি, কারণ তখন বাংলাদেশ এই বিষয়গুলোতে ইনট্যাক্ট ছিল, কম্প্যাক্ট ছিল। এই সরকারের বিগত সরকার সব পেয়েছে কেন? এই সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার কারণে তার আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। সার্বভৌমত্ব হচ্ছে কমান্ড অফ দ্য সোভারিন, অর্থাৎ এর দুটি ধাপ আছে। প্রথমটি হচ্ছে এই সার্বভৌমত্ব রাখতে গেলে যারা সরকার থাকবে বা রাষ্ট্রীয় কাঠামো থাকবে, তাদের পুরো দেশের উপর অ্যাবসলিউট কন্ট্রোল থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমার মনে হয়েছে এখনো নিয়ন্ত্রণটি কোনোভাবে এস্টাবলিশ হয়নি। দ্বিতীয় যদি প্রয়োজন সার্বভৌমত্ব রক্ষার জন্য অন্তর্ভুক্তি, দেশের মানুষ, সকল গোষ্ঠী, সকল দল, সকল উপজাতি, সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী, সকল এলাকার মানুষ যেন মনে করে রাষ্ট্র পরিচালনায় আমার স্টেক হোল্ডার আছে, আমার অংশগ্রহণের সুযোগ আছে। যখনই একটি মহল বুঝবে যে আমার অংশগ্রহণের সুযোগ নাই, তখন সে স্বাভাবিকভাবে বিচ্ছিন্নতাবাদের দিকে যাবে এবং তখন আমাদের অবশ্যই সার্বভৌমত্ব অ্যাটস্টেকে আসবে। এটি দরকার। আরেকটা কি দরকার? কাঠামোটা এমনভাবে শক্তিশালী করতে হবে যেন ভবিষ্যতে কেউ নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করতে না পারে। একটি জিনিস বাংলাদেশের দরকার এই মুহূর্তে, এমন একটি কাঠামো তৈরি করা, কেউ যেন ফ্রি ফেয়ার ইলেকশনে বাধাগ্রস্ত কোনো সরকার করতে না পারে। সেটি হতে পারে নতুন ক্যারেক্টার গভর্নমেন্টের সংবিধান সংশোধন, হতে পারে বিচার বিভাগের স্বাধীনতা, হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, হতে পারে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, হতে পারে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। কিন্তু এমন কিছু রিফর্ম করতে হবে ভবিষ্যতে যেই সরকার হবে সে যেন কোনো অবস্থাতেই পরবর্তী নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। আর বললেন বাংলাদেশ স্বৈরতন্ত্র হওয়ার বিধান সাংবিধানিকভাবেই রয়ে গেছে, কারণ এখানে যিনি প্রধানমন্ত্রী হবেন উনি সংসদের নেতা, উনি স্পিকারকে নিয়োগ দিবেন, উনি রাষ্ট্রপতিকে নিয়োগ দিবেন, উনি সংসদের নেতা, উনি সরকারি দলের চেয়ারম্যান বা চেয়ারপারসন, উনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্যকে ঠিক করে দিবেন, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যিনি সভাপতি এটাও প্রধানমন্ত্রী ঠিক করে দেন, এবং সমস্ত কমিশনের নিয়োগ উনি দেন, বিচারপতির নিয়োগ উনি দেন টেকনিক্যালি ইন কনসালটেশন উইথ চিফ জাস্টিস। সুব্রত স্যার আপনিও জানেন। এবং চিফ জাস্টিসের নিয়োগ যদিও বলা আছে রাষ্ট্রপতি করবে, ওটাও প্রাইম মিনিস্টারই দেন প্র্যাকটিক্যালি। রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার তো একই পার্টির থাকেন। দুটি কাজ ছাড়া সমস্ত কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা শুনে করতে বাধ্য। তাহলে ওইখানে আমাদের একটি লিস্ট করতে হবে যে রাষ্ট্রপতি যেন দুটি না, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ, সুষ্ঠু নির্বাচনের জন্য 8 থেকে 10টি বিষয় রাষ্ট্রপতির অধীন থাকবে, যেগুলো ওনাকে প্রাইম মিনিস্টারের উপর মুখাপেক্ষি থাকতে হবে না। প্রাইম মিনিস্টার এবং রাষ্ট্রপতির মধ্যে যখন আমরা একটা ক্ষমতার বিভাজন করব, তখন দেশের গণতন্ত্র বেগবান থাকবে, গতিশীল থাকবে এবং সার্বভৌমত্ব রক্ষা থাকবে। আভ্যন্তরীণ কাঠামোগুলো যদি আমরা সুন্দর করে স্ট্রাকচার করতে না পারি, দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র বা সার্বভৌমত্ব মানে কিন্তু মেজরিটেরিয়ান রুল না। এর মানে হচ্ছে মাইনরিটি ভূমির রেসপেক্ট। যার 1% ভোট আছে তার কথাও শুনতে হবে। এটা নট লাইক দ্যাট 99% লোক বলে দিল যে 1% লোক বাংলাদেশে থাকতে পারবে না, তা কিন্তু না। ঠিক একই ভুল হিটলার করেছিল, জিউসদেরকে বের করে দিয়ে, সেটা আমাদের করতে দেওয়া হবে না। পরিশেষে পাহাড় শান্ত রাখতে হবে। পাহাড়ের লোকজনকে একটা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রেখে আমাদের তাদের আস্থা অর্জন করতে হবে।
তাদেরকে ভাইস্বরূপ দৃষ্টিতে দেখতে হবে, যেন তারা বাংলাদেশকে ওন করে এবং বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক থাকে। শেষে দুটি বিষয়গুলো শেষ করব, একটি তীব্র সমালোচনা, সেটি হচ্ছে যারা এই মহান বিপ্লবে আহত হয়েছেন, আমার জানা মতে এখন পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো চিকিৎসা খরচ দেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এ বিষয়ে আমরা তাদের জড়িয়ে চাই না। থোক বরাদ্দ থেকে প্রধান উপদেষ্টা নিজেও একটি অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন তার বিশেষ বরাদ্দ থেকে, এবং সেটি ডিস্ট্রিবিউশন করা প্রয়োজন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আমি নিজে জানি, তারা ব্যাপকভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে অপ্রত্যাশিতভাবে, এবং যেটি আন্দোলনের সফলতার অন্যতম একটি কারণ। গোয়েন্দা সংস্থা বুঝতে পারেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত থাকবে। তাদেরকেও আমরা এই আন্দোলনের দেশ পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে দেখতে চাই। তবে আরেকটি কথা আমরা শেষ করব, রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কঠিন কাজ। এ বিষয়ে যারা আন্দোলন করেছে তারা হুইসেল ব্লোয়ার, ওয়াচডগ অথবা তারা সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে। ব্যর্থগুলো তারা ধরিয়ে দেবে এবং তাদেরকে সবাই ভয় পাবে, সম্মান করবে, শ্রমিক করবে। তারা নিজেরা যদি রাষ্ট্র পরিচালনা করতে যায়, এটি কিন্তু কাঠামোগতভাবে আবার ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে তাদের দুর্নীতির অভিযোগ চলে আসতে পারে যে কোনো সময়। এটা আমাদের দেশে অনেকবার হয়েছে, এটা বিপ্লবকে কালিমালিপ্ত করতে পারে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি এরকম একটি উদ্যোগ পুরোপুরি হোক এবং এই উদ্যোগের মাধ্যমে দেশপ্রেমিক মানুষরা দেশের স্বার্থে একত্রিত হোক। আমরা কোনো বিভাজিত ফরেন পলিসি চাই না। আমরা বাংলাদেশের ফরেন পলিসি একটা চাই, আমাদের বর্ডার পলিসি একটা চাই, আমাদের গণতন্ত্র একটা চাই। ধন্যবাদ।